নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, জরুরি বৈঠক জেলা প্রশাসনের। পাইপলাইন ফেটে শিলচরে জলবিস্ফোরণ, হাহাকার পরিস্থিতি শহরে। ওয়াকফ বিরোধী হিংসা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিডিএফ-এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শনিবার কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমান মাহাতো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, পঞ্চায়েত ভোটে 1706টি ভোট কেন্দ্র রয়েছে জেলায়। এর মধ্যে 274টি মহিলা ভোট কেন্দ্র রয়েছে। জেলায় মোট 10,60,155 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার 5,31,661 জন এবং মহিলা ভোটার 5,28,479 জন। অন্যান্য ভোটার 15 জন। তারা জানান, 25টি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 2 জন। সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে তারা উল্লেখ করেন। There is like a format for which first we have to focus on disadvantageous sections, SC/ST groups, or some kind of a women voters, first-time voters, and urban apathy voters. So these kind of things which we have to focus, which has low polling percentages, and then for each of them we have to do a targeted activity, how to encourage them, how to bring them out, and all those activities have to be done. So like you asked about nomination figures, so there was contesting candidates in ZPCs at 64. There was no rejected candidate. Uncontested ZP is 2 out of 25. For EP member, total seats are 162. Contesting candidates are 381. Rejected are 30. Uncontested are 35. For GP member, total seats are 1620. Contesting candidates are 4051. And rejected were 106. And uncontested in GP members is 319 out of 1620. So these are the numbers. And each of the uncontested candidate will be getting a form 5, which is kind of a declaration of that they are the selected ones. So वो आज उन लोगों को मिल जाए। শনিবার এক জলবিস্ফোরণের সাক্ষী হলো রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর। শহরের 4টি স্থানে একসাথে জল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হওয়ায় মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটেরও। শহর জুড়ে বসানো জলের পাইপ ফেটে এই ভয়ঙ্কর জল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। শহরের ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড, পিডব্লিউডি রোড ও পার্ক রোড এলাকায় জল বিস্ফোরণ ঘটায় মিনি বন্যায় পরিণত হয় গোটা সড়ক। এই ঘটনাকে কেন্দ্র করে ভালো কাজের পরিণাম বলে সরকারকে কটাক্ষ করেছেন একাংশ নাগরিক। ক্ষোভের সাথে অনেকেই জানান, শনিবার সকাল থেকে শহরের 4টি স্থানে পাইপ ফেটে শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যার রূপ ধারণ করেছে। ফলে যানবাহন চলাচল সহ পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টিপাত ছাড়াই শিলচর জলমগ্ন হয়ে ওঠায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ বা সোজা শিলচর পুরসভাকে ঘটনার জন্য দায়ী করছেন। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে শিলচর শহরের পিএইচই যেগুলো পাইপ, পানীয় জলের পাইপ, দেখা যাচ্ছে শিলচর শহরের 4 জায়গার পাইপগুলো ফেটে গেছে। তার মধ্যে আজকে জিতে দেখতে আপনার শিলচর শহরের যেটা লাইফ লাইন ইন্ডিয়া ক্লাবের সামনে দেখবেন জলমগ্ন পরিবেশ। কারণ এটা বৃষ্টিও না, কোনো কিছু না, এটা জাস্ট পিএইচির জলের খুব ভালো কাজ করেছে, এটার একটা পরিণাম। তার মধ্যে আপনারা দেখতে পারবেন ট্রাঙ্ক রুট যান, আপনারা দেখতে পারবেন ডিএসের সামনে যান, আপনারা দেখতে পারবেন ডিসির বাংলার সামনে যান, যে কীভাবে অবস্থাটা। তা আমার প্রশ্ন হচ্ছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন এখন পর্যন্ত হয়নি, তো কী কাজ কীভাবে হচ্ছে, কোনোভাবে জনগণকে কোনো কিছু কথা নাই। মানে সরকারটা কিভাবে চলছে যে এটা শিলচর শহরে জনগণ ভালো করেই বুঝে। মানুষকে কিভাবে লুটে ফুটে খাওয়া, এটা জিতা একটা মানে উদাহরণ আজকের আবার।
সামনে বর্ষা আসবে, আবার দেখবেন আরেকগুলো ঘটনা আসবে। কারণ দুদিন পরে পরে দেখা যায় যে শিলচর শহরে অমুক জায়গার পাইপ ফাটা, অমুক জায়গার পাইপ ফাটা। সম্প্রতি ওয়াকফ বিল সংসদে পাস হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বরাক উপত্যকায়ও এর প্রভাব পড়েছে। ইদানিং এ নিয়ে পুলিশের সাথে সংঘাত ও ঢিল ছোড়াছুড়ির মতো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বরাকের সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার বিডিএফ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, গণতান্ত্রিক প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, তাই যারা এই বিল নিয়ে অসন্তুষ্ট তারা সমাবেশ বা সরকারের কাছে স্মারকলিপি অবশ্যই প্রদান করুন, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি বা হিংসার আশ্রয় নেওয়া একেবারেই ঠিক নয়। তিনি বলেন, এটা বুঝতে হবে যে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক এটাই চাইছে। এসবের মাধ্যমে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তার থেকে রাজনৈতিক লাভ তোলার একটা প্রচেষ্টা অবশ্যই চলছে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাঁশকান্দি শিবপুরে এক জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, সুদীর্ঘ বছর ধরে উন্নয়নের নামে লোক ঠকিয়ে চলছে কংগ্রেস। মুসলমানদের উন্নয়নের নামে সব দিক থেকে পিছিয়ে রেখেছিল কংগ্রেস, আজও একই ভূমিকা রয়েছে এই দল। এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে আসামের রাজনৈতিক ইতিহাস থেকে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে মুছে ফেলবে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষ। এতদিন যারা কংগ্রেসের জন্য দিনরাত কাজ করেছিলেন তাদের বঞ্চিত করে কংগ্রেস টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনে অযোগ্য প্রার্থীদের টিকিট দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল এবং এর পরিণাম পঞ্চায়েত নির্বাচনে হবে বলে বক্তারা উল্লেখ করেন। এদিনের জনসভায় শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ সদস্য পদে নির্দল প্রার্থী জহুর হোসেন চৌধুরীর সহধর্মিণী সৌদা বেগম চৌধুরীকে কাপলেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান বক্তারা। কোনো দলের মনোনয়নের প্রয়োজন পড়ে না, বারবার লেখি মোবাইলে। ভোট ব্যাংক থাকলে কারো মনোনয়নের প্রয়োজন পড়ে না, আয়োজনা কোনো দিনে নয়, কেমন দিন পর্যন্ত পড়ে না। ভোট ব্যাংক না থাকলে টিকিট দিয়েও জিততে পারবো না। তো আইন যে দলের বুথ কমিটি, মন্ডল কমিটি, ব্লক কমিটি, পিএসসি কমিটি, কংগ্রেস কমিটি মিলিয়া তিনজন মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, এরারে আমি ঘৃণা করি। আমার যদি আমি এক জিনিস সিদ্ধান্ত নিতে পারবো, আজকে পারবো, এই মুহূর্তে পারবো। তিনজনের নমিনেশন দেওয়ার ক্ষমতা ভিতরে একজনের পৃথিবীর কোনো মায়া দেয়া করলে পারবো না। যদি এমনি পাইতো তবুও মানিয়া নিছিলাম। বাজারে বদনাম আইসে কিতা আপনারা মাতন না, এটা ভাইসে নিনা লইছে। আরে ভাই আপনারা মাতে নাই, মারতাম না। এই টিকেটটা ভাইসে নিনা লইছে, যে বেশিছে এ ভোট দেও, যে বেশিছে দোকান থেকে লইয়া ভোট হবে দেও। মাত বুঝেন নি বাংলা হতা, মাত ঘুরাইয়া বেসাইয়া মারছি না। মাত বুঝেন 1935 সালে বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন ডুংরিপাড় জিপির প্রাক্তন জিপি সভানেত্রী সুলহানা বেগম বড়ভূয়ার স্বামী এনামুল হক বড়ভূয়ের বিরুদ্ধে গ্রাম উন্নয়নের রাস্তার কাজে দুর্নীতি, কাজে অবহেলা ও স্থানীয় জনগণকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুর গ্রামের শতাধিক মানুষ। ডিলিমিটেশনের পর বর্তমানে গোবিন্দপুর প্রথম খণ্ডের পুরো গ্রাম গোবিন্দপুর আলগাপুর জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। জিপির 3 ও 4 নম্বর ওয়ার্ডের 500 মিটার দৈর্ঘ্য একটি রাস্তা নির্মাণ নিয়ে দুই ওয়ার্ডের জনগণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উল্লেখ্য, এই জিপির 3 নম্বর ওয়ার্ডে জিপি সদস্য পদে প্রার্থী হয়েছেন এনামুলের স্ত্রী সুলহানা বেগম। আবার জিপি সভানেত্রী পদের দৌড়ে রয়েছেন সুলহানা। পুনরায় সভানেত্রী হওয়ার পূর্বে তার বিরুদ্ধে রাস্তা নির্মাণের কাজে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। 3 নম্বর ওয়ার্ডে পূর্ত সড়ক থেকে হেলিমুদ্দিন বাড়ির পাশ দিয়ে প্রায় 500 মিটার দৈর্ঘ্য একটি লিংক রুট নির্মাণ করতে এনজিএনরেগা প্রকল্পে 4,98,708 টাকা বরাদ্দ করা হয়। প্রায় 3 মাস পূর্বে এই রাস্তার কাজ শুরু করেন এনামুল হক বড়ভূয়া। এবার নির্বাচনের মুখে গ্রামের মানুষ রাস্তার কাজ সম্পূর্ণ করতে প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী এনামুলকে চাপ সৃষ্টি করলে তিনি উল্টো শাসানি দিতে শুরু করেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তাটা প্রায় 4 মাস আগে গিয়া আমার সুহানা বেগম ডিপি স্বামী সুহানা বেগমে কাজ আরম্ভ করছেন। রাস্তার কাম একদম করাপশন, গাড়া মানুষ আটা জাটা কুলতা যায় না। আমরা এটারে বারবার রিকোয়েস্ট করি। কই স্বামীর নামটা কি? স্বামীর নাম হইল এনামূলক লস্কর, এনামূলক বড়বিয়া, এনামূলক বড়বিয়া, সুহানা স্বামী এনামূলক বড়বিয়া। এই রাস্তাটা বারবার আমরা খোয়ার কারণে তাই কোনো গার্ড দিন না মধ্যে একদিন টানে কয়েকজন আমরা মিলিয়া আনিয়ে টানে রিকোয়েস্ট করছি আমরা বর্তমানে চলাচল রাস্তাটা করি। তো এই রাস্তা বাই জিসিপি গেছে, গাড়ি বড় বড় গাড়ি গেছে, কিন্তু এখন এই কোনো দিকে যান না, বাইক নিয়ে চলাচল করা যান না, অসুবিধা হয়। এখানে খেত করেছি,
করার গাড়ি সবজি সাবজি গাড়ি এখানে যায়, আমরা সব আটকিয়া বই রয়েছি। বন্ধের গাড়ি বাজে, বন্ধ দিয়া গাড়ি নেওয়া হয়, বৃষ্টি দিলে গাড়ি হইতো না, এইব সেইব করে তাই না একটু পিক আপ দিয়া হয়। আমার বুট আইসে এখন আমার লগে ফ্যাংশন শুরু করছো এই করুন সেই করুন হইয়া এখন আমরা ব্যবস্থা হইয়া আমরা সাদা কালেকশন করিয়া 500 200 700 করিয়া আমরা সাদা কালেকশন করিয়া রাস্তায় চলার লাগে একটা ব্যবস্থা নিয়ে। স্কুলে মাস্টার আইতে পারেন না, হরুতে আইতে পারতেন না, নানান প্রবলেম দেখা দেয়। মানে কোনো যদি বেটি মানুষ যদি ডেলিভারি হয়ে যাওয়ার রাস্তা নাই, এইসব প্রবলেম কারণে আমরা আজকে লাগিয়া আমরা সাদা তুলিয়া আমরা রাস্তাটা চলার একটা ব্যবস্থা নিয়ার। সামনে যে গাড়া আছে আপনারা দেখবা। রাস্তাটা কত মিটার হইব? ওর মানে 500 মিটারের মতো হইব। মানুষ কত মানুষ হইব? 1000 মানুষের উপরে দিয়ে এই রাস্তার উপরে দিন রাত যাওয়া চলাফেরা, এটা হলো আমরা মেইন রাস্তা। এটা আগে কোন জিপি আসলো? এটা আগে আসলো ডুঙ্গিবার জিপি, আর এখন ডিলিমিটেশন আলগাপুর গোবিন্দপুর জিপি। পশ্চিমবঙ্গে ওয়াকফ বিলের নামে হিন্দুদের টার্গেট করে যেভাবে হত্যালীলা চালানোর পাশাপাশি তাদের ঘরবাড়ি লুট করে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বজরং দল। ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যে কোনো অবস্থায় রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি জানিয়ে শনিবার মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন পরিষদের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের তরফে মিঠুন নাথ জানান, পশ্চিমবঙ্গ কাণ্ডকে ঘিরে বিশ্ব হিন্দু পরিষদ গোটা দেশব্যাপী ধর্ণা কার্যসূচি পালনের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছে। বরাকে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় পরিষদ কোনো ধরনের প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত করেনি। ভিএইচপির বক্তব্য, মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছে এবং হিন্দুরা সেখানে যেভাবে বসবাস করছেন তা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সেটা বাংলাদেশ না ভারতবর্ষ। কাশ্মীরে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হয়েছে ঠিক সেভাবে ওয়াকফ বিলের নামে পরিকল্পিতভাবে সেখানের হিন্দুদের টার্গেট করে তাদের ঘরবাড়ি চিহ্নিত করে হত্যালীলা চালানোর পাশাপাশি ঘরবাড়ি লুট করে নেওয়া হচ্ছে, যা বিশ্ব হিন্দু পরিষদ কখনো মেনে নেবে না। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। এটা শুধু আমাদের এখানে নয়, সমগ্র দেশব্যাপী এই কার্যক্রম নেওয়া হয়েছে। সমগ্র দেশে বিরাটভাবে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে যেহেতু গভর্নমেন্ট প্রোটোকল আছে পঞ্চায়েত ইলেকশনের জন্য, এজন্য আজকে আমরা শুধু মেমোরেন্ডাম সাবমিট করব। আমরা বলতে চাই, মমতা বেগম যেভাবে পশ্চিমবঙ্গতে তৈরি করতে চাইছেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরা আছে, তা দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ। যেভাবে কাশ্মীরে হিন্দুদেরকে বিস্থাপিত করা হয়েছে, অত্যাচার করে করা হয়েছে, সেইভাবে পরিকল্পিতভাবে ওয়াকফ বিলের নামে পরিকল্পিতভাবে হিন্দুদের ঘরে টার্গেট করে হিন্দুদের ঘর মার্কিং করে ওদেরকে হত্যা করা হচ্ছে, একের পর এক ঘর লুট করে নেওয়া হচ্ছে। তা বিশ্ব হিন্দু পরিষদ কখনো মানবে না। এগুলো অতি সত্ত্বর বন্ধ হওয়া প্রয়োজন। মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা বিভিন্ন আবেদন যে পশ্চিমবাংলায় যে কোনো উপায়ে রাষ্ট্রপতি শাসন আনা হোক, যাতে হিন্দুরা সেখানে সুরক্ষিতভাবে থাকতে পারে। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ সরকারকে সম্মাননা জ্ঞাপন করা হলো। গণজ্ঞাপন ও সাংবাদিকতায় উত্তর পূর্ব ভারতের প্রথম ডক্টর অব লিটারেচার অর্জন করায় সংবর্ধিত হলেন অধ্যাপক সরকার। শুক্রবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কবি সাংবাদিক অতীন দাস। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, ভারতীয় চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং, শিক্ষাবিদ ইতিহাসের গবেষক দেবাশিস দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, কবি শতদল আচার্য প্রমুখ। সাউথ ইন্ডিয়া থেকে দুজন আর নর্থ ইন্ডিয়া থেকে আরো তিনজনের মতো হবে। টোটাল জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিলিট আছে। আর নর্থ ইস্টে আমি প্রথম। আমি টিখানেন কেন চুজ করেছিলাম স্টাডি এরিয়া, কারণ আমরা জানি যে আসামের বরাকবেলির টি গার্ডেন একটা অর্থনৈতিক দিক থেকে একটা ভালো কন্ট্রিবিউশন করে ইকোনমিক দিক থেকে, কিন্তু টি গার্ডেন যেমন নিজের একটা সংস্কৃতি একটা আছে, শিল্প একটা আছে, একটা নিজস্ব লোকমাধ্যম আছে, যেটা আমরা হাইলাইট করতে পারি না। আর এইটা এই এফেক্টিভিটি নিয়ে একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশন মানে উন্নয়ন যোগাযোগের কি ভূমিকা আছে। উন্নয়ন যোগাযোগ হলো এমন যেখানে আপনার ইনফরমেশন দেওয়া, যেমন মিডিয়া টিচার আমি সাবজেক্টটাই হলো কি আমার মডার্ন মিডিয়া অ্যান্ড ট্রেডিশনাল মিডিয়া। মডার্ন মিডিয়া বলতে গেলে আমরা যে আজকাল আমরা টেলিভিশন রেডিও আজকাল আরো ডিজিটাল মিডিয়া, এগুলো ইফেক্টিভ আর দে আর গেটিং দ্য ইনফরমেশন। স্বাভাবিকভাবে আনন্দ পাওয়া স্বাভাবিক। তো আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে স্থাপিত হওয়ার পর আপনারা হয়তো অনেকেই সেটা জানেন, একটা বইয়ের মধ্যে দুটা বইয়ের মধ্যে সেটা
ছাপা হয়েছে যে প্রথম যে ভাইস চ্যান্সেলর তাকে শিলচরে নিয়ে আসার ব্যাপারে আমার একক ভূমিকা ছিল। তখন আমাদের লক্ষ্য ছিল এই বিশ্ববিদ্যালয়টাকে যাতে আমাদের এই অঞ্চলের জন্য একটা প্রয়োজনীয় ইনস্টিটিউশন হিসেবে আমরা তুলতে পারি। শুধু বিশ্ববিদ্যালয় হলো, কিছু সাবজেক্ট পড়ানো হলো, তাতে তো হয় না। যাতে এই অঞ্চলে বিভিন্ন দিকে উন্নয়নের ব্যাপারে এটা একটা ভূমিকা দিতে পারে, সেইভাবে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনটাকে ডেভেলপ করা এবং সেই মাস কমিউনিকেশনটাকে পার্থ সরকার শিলচর তথা বরাক উপত্যকার একজন কৃতি সন্তান এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে তিনি উৎকর্ষতার যে দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষকতা করছেন, পাশাপাশি কিন্তু তিনি গবেষণার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন, যার জন্য তিনি পিএইচডি করার পর অত্যন্ত বলা যায় কঠিন একটা যাত্রাপথ সেই ডিলিট ডিগ্রি তিনি অর্জন করেছেন। এর জন্য তাকে যথেষ্ট গবেষণা করতে হয়েছে এবং অধ্যাপক পার্থ সরকারের এই কৃতিত্বের জন্য শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তাকে এই সম্মাননা জ্ঞাপন করা হলো। আমরা সম্মাননা স্মারক প্রদান করেছি, আমরা মানপত্র প্রদান করেছি, উপহার দিয়েছি এবং অধ্যাপক পার্থ সরকার যেভাবে গবেষণার কাজ করে চলেছেন, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের একটা নৈতিক দায়িত্ব ছিল বা রয়েছে। আমরা জানি না তারা কতটুকু করছেন। অধ্যাপক পার্থ সরকারের যে আগামী দিনের যে যাত্রাপথ সেটা আরো বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, আমরা এই কামনা করি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানা এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী প্রাণঘাতী হামলার শিকার। জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী অমরচাঁদ সিনহা। সেই মর্মে রামকৃষ্ণনগর থানায় মামলা। প্রাপ্ত খবরে জানা যায় যে অমরচাঁদ সিনহা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ছিলেন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়েরবন্দ এলাকার চৌধুরীকোনা গ্রামে তিনি একাই থাকতেন। সেই একাকী থাকা অবস্থায় 17 এপ্রিল রাত আনুমানিক 9টা নাগাদ অমরচাঁদ সিনহার উপর প্রাণঘাতী হামলা চালায় একই গ্রামের 15 থেকে 16 জনের অধিক মানুষ। শুধু তাই নয়, অমরচাঁদ সিনহার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তার ঘরের ভেতর আগুন লাগানোর চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা। অমরচাঁদ সিনহার ঘরে চেঁচামেচি যখন আশপাশের লোকজন শুনতে পান, তখন অমরচাঁদ সিনহার ছেলে সুমিত সিনহাকে সে ঘটনা সম্পর্কে অবগত করানো হয়। সুমিত সিনহার সাথে সাথে রামকৃষ্ণনগর থানায় পৌঁছে ওসি লিটন নাথের সাথে দেখা করে অমরচাঁদ সিনহার উপর হওয়া প্রাণঘাতী হামলার সম্পূর্ণ ঘটনা বিস্তারিত তুলে ধরেন। আমার নাম সুমিত সিনহা। আমি কাজের সূত্রে আমি আর কে নগর থাকি। বাবা এখানে গ্রামে একা থাকেন। গতকালকে 17 এপ্রিল ওনার সঙ্গে কিছু মানুষ এসে, দুষ্কৃত মানুষ এসে তা কিছু ধারালো অস্ত্র নিয়ে উপরে আঘাত করেছে। আঘাত করে ঘরে তাই রক্তপাতে ওনার মাটিতে ছিলেন। এই ঘটনার খবর আমার আশেপাশের কিছু মানুষে ফোন করেছে আমাকে, ফোন করে জানাইছে। এরপরে আমি এসে দেখি ওনার রক্তপাতে মাটিতে পড়ে রয়েছেন। এরপরে আমি লগে লগে রামকৃষ্ণ থানায় গিয়ে ওনাকে ইনফরমেশন দিলাম। এরপরে উনি আমাকে কালীবাড়ি ইনচার্জের নাম্বার দিয়েছেন যে ওনার লগে যোগাযোগ করতাম। এরপরে আমি যোগাযোগ করে জানাই কালীবাড়ি থানাকে। আমি কালীবাড়ি থানাকে জানানোর পরে ওনারা থানার পুলিশেরা আমার ঘরে এসে যায়। এরপরে আধা ঘন্টা 15-20 মিনিট বা আধা ঘন্টা এরকম আমি টাইম দেখছি না। ও এরপরে আমি আবার পরে ওনাকে দেখলাম আমি ওনার রক্তপাতে বিছনাতে পড়ে রয়েছেন সেন্সলেস অবস্থায়। তারপরেও আমি রামকৃষ্ণনগর হসপিটালে ওনাকে নিয়ে যাই, গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করে। আমার বাবাকে একা পেয়ে আমাদের গ্রামের কিছু মানুষে যা করেছে এটা আমি মানতে রাজি না। এর জন্য আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই। আমার বাবার উপরে যারা প্রাণঘাতী হামলা করেছে তাদের শাস্তি দেওয়ার দাবি রাখি।
পালংঘাট উন্নয়ন খণ্ডের গঙ্গানগর জিপির 10 নম্বর গ্রুপ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন একজন রেশন ডিলার। এই অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাছাড় জেলা শাসকের শরণাপন্ন হয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ঘটনাটি হচ্ছে, সরকারি কোনো লাভজনক পদে থাকা ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সরকারি নির্দেশিকায় এমনই বলা হয়েছে, কিন্তু একজন রেশন ডিলার হয়ে কি করে এম হরিতম্বী সিংহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এই ব্যাপার নিয়ে সরব হন পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপি 10 নম্বর গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করা অপর প্রার্থী ও বিন্ধিনী সিংহ। শনিবার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী ও বিন্ধিনী সিংহ, প্রস্তাবক এল প্রদীপ সিংহ, বীরধন সিংহ, বিদ্যা সিংহ, এন নন্দরানী সিংহ, আনন্দী সিংহ, কে এইচ নন্দরানী সিংহ প্রমুখ বলেন, বিষয়টি পালংঘাট ব্লকের বিডিওকে গত 12 এপ্রিল লিখিতভাবে জানানো হয়। পরে 17 এপ্রিল বিকেল 4টি পর্যন্ত অপেক্ষা করেও বিডিও কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদের জেলা শাসকের কাছে যেতে বলেন। শেষে 18 এপ্রিল জেলা শাসককে লিখিতভাবে অভিযোগ জানিয়ে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেন তারা। আমি যে বলতেছি যে বিনোদিনী সিংহর সঙ্গে আমি নমিনি দিলাম, এই যে হরিতম্বী সিং এইটা ডিলার বলি সবে জানে, এই জন্য তাই 17 তারিখে ব্লকে গেছিলাম, কিন্তু ব্লক অফিসারে কোনো এটাই রেসপন্স লইছে না। এই জন্য 18 তারিখে গিয়ে আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করলাম। এটা লাগি আপনার আজকে হরিতম্বী সিং যে মেম্বার আছে, এটা সত্য, এই বলি এটা সত্য কথা। আমি এই যে বিনোদিনী সিংহর নমিনিটা আমি দিলাম ডিসি সাহেবে, আমরা হরিতম্বী সিং যে ডিলার বলি অনুরোধ করলাম, কিন্তু ডিসি সাহেব এখনো কিছু সহ্য করছে না। এটা ব্যবস্থা করবার লাগে আমরা ডিসি সাহেবের অ্যাপ্লিকেশন দিয়ে আইছি। বদরপুরের ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজের চরম অবহেলায় শ্রীভূমি জেলার ভাঙ্গায় 200 বছরের প্রাচীন লালবাবার মন্দির তলিয়ে যাচ্ছে কুশিয়ারা নদীর গর্ভে। মসজিদ মাদ্রাসা নয় বলেই নাকি মন্দির রক্ষায় মন নেই বদরপুরের ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজের। এদিকে পাশে আবার পুকুর খনন করে নদী ভাঙনে সায় যোগাচ্ছেন স্থানীয় একজন ভিন্ন ধর্মী লোক। বারবার অভিযোগ করেও বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে মিলছে না কোনো সাড়া। প্রাচীন মন্দির বাঁচাতে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ সমাজকর্মী মুন্নি ছেত্রী সহ ভুক্তভোগী স্থানীয় জনগণের। এদিন মন্দিরের ভাঙন রোধে সরকারের দৃষ্টি আকর্ষণে উপস্থিত ছিলেন স্থানীয় শাসক দলের কর্মী বনোজ চক্রবর্তী, দিলীপ দাস, মৃন্ময় দেব, ঝন্টু চন্দ, তাপস মালাকার, মুন্না দাস, অরুণ দাস, রঞ্জু দাস, দীপালী চক্রবর্তী, মন্দিরের সেবায়িত মাইজি সহ অন্যান্যরা। আমরা দেখতে পাইনি। আজকে দুঃখ লাগে, একটা প্রাচীনতম একটা মন্দির এখানে তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে, কিন্তু এতটুকু সময় নেই উনার বিধায়কের বা বিধায়কের প্রতিনিধির যে একটা বার এসে দেখে সেটা রোধ করবেন। আমার মনে হয় না উনি আসবেনও, কিন্তু আসতেন যদি আজকে এই মন্দিরটা মাদ্রাসা কিংবা মসজিদ হতো, এতদিনে এখানে পাথর পড়ে জালি হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, এটা মাদ্রাসা কিংবা মসজিদ না হয়ে এটা একটা মন্দির, তাই এটা নদীর গর্ভে চলে যাবে। আমি মনে করি চলে যাবে, এটার কোনো ডেভেলপমেন্ট হওয়ার আমরা আশা করি না এই অকর্ম এবং ব্যর্থ বিধায়কের আমলে। কিন্তু তৎসঙ্গে আমি আমার অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা দেখছি আমাদের দরিদ্র উন্নয়নে হোক কিংবা আমাদের সমাজের উন্নয়নে হোক অসম সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা সকল গ্রামবাসী এবং সচেতন মহল ভাঙ্গা থেকে ওনাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি সত্বর এই ভাঙ্গা যদি রোধ করা না হয়, এখান থেকে 25টা পরিবার তো পুরা মাটিভিটা ছাড়া হয়েছে। আমাদের একটা প্রাণ কেন্দ্র, আমরা এটাকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। একটা মন্দির, প্রাচীনতম মন্দির লাল বাবা আখড়ার, এটাও যদি তলিয়ে যায় তাহলে আমরা কি বলবো, এত বেশি দুঃখ পাবো সেটা বলার নয়। তাই অসম সরকার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর যাতে এখানে আমাদের জালি বেড়া বা পাথর ফেলে এটা রোধ করা যায়। আর তৎসঙ্গে আমি ধিক্কার দিচ্ছি এমন এমএলএ, দুঃখ হয় দেখতে যে পূর্বের এমএলএও এখানে ওনার বাসভবন ছিল একদম পাশে, মন্দিরের পাশে, কিন্তু এই যে এত বছর থেকে, আজকে আমার একজন কাকু এখানে বললেন 25 বছর থেকে এই ভাঙ্গনটা চলছে। বরখলা বিজেপি মণ্ডলীর উদ্যোগে আজ সকাল 8টা থেকে মুরলীধর গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে ঘর ঘর অভিযান ও পদযাত্রা শুরু করা হয়। আজকের ঘর ঘর অভিযান চলাকালীন সংবাদ মাধ্যমের কাছে বিক্রম দাস বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাদের এলাকায় বহু উন্নতি হয়েছে, তাই সাধারণ মানুষের বিকাশ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ঘর ঘর অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষ উন্নয়ন দেখে বিজেপি প্রার্থী ভোট দেবেন আশাবাদী।
যাচ্ছি আমাদের সঙ্গে আছে আমার কার্যকর্তা, সবাইকে নিয়ে আসছে ঘর ঘর অভিযান যাচ্ছি। আমরা অনেক আনন্দিত, সবার কাছে গিয়ে আমরা আশ্বাস পাচ্ছি যে বিজেপির প্রার্থী হয়ে যখন আমরা দাঁড়িয়েছি সবাই আমাদেরকে ভোট দিবে। আমাদের হিমন্ত বিশ্ব শর্মার যে আদর্শ, হিমন্ত বিশ্ব শর্মা যে কাজ করেছে সেই কাজে সবাই আনন্দিত হয়েছে এবং আমাদের সেই জন্য আমরা গ্রামে এসে সাড়া পেয়েছি। সবাই মিলে আমাদেরকে ভোট দিবে বলে সবাই আশ্বাস দিচ্ছে। আজকে আমরা শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, জরুরি বৈঠক জেলা প্রশাসনের। পাইপলাইন ফেটে শিলচরে জলবিস্ফোরণ, হাহাকার পরিস্থিতি শহরে। ওয়াকফ বিরোধী হিংসা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিডিএফ-এর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।